লাইভ হচ্ছে কিন্তু আমার মোবাইলে ছবি আসছে না। দেখো অন্য কাউকে জিজ্ঞেস করো। 7টা তো বেজে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, এই একটু টেকনিক্যাল কিছু সমস্যা ওখানটা হচ্ছে একটু। হ্যাঁ, আসছে কিছু সাউন্ড আসছে। সাউন্ড সাউন্ড ক্যান্সেল সাউন্ড আসছে কিন্তু অডিও ভিডিও আসছে না। শুরু করব? ভিডিও আসছে না বুঝতে পারছি না কি হলো। শুরু করুন, আমি কি এদিকে দেখবো ভিডিওটা কিভাবে কি করা যায়। আমি কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি আপনাদের দেখতে পাচ্ছি। আচ্ছা, ওই তথাগত বাবু দেখতে পাচ্ছেন কিন্তু এখান থেকে আমি না না, আসলে আমাদের ওই ফেসবুক লাইভে কিছু সমস্যা হচ্ছে আর কি, আর কিছু না। কিন্তু গুগল মিটে দেখা যাচ্ছে। আর গুগল মিটেই আছি আমি। হ্যাঁ, আমরা শুরু করব। হ্যাঁ সাধারণত শুরু করুন, আমি ভিডিওটা দেখছি আমি একবার, আপনি শুরু করুন। আমি দেখো তো আওয়াজ আসছে কিনা দেখো তো। হ্যাঁ, আওয়াজ আসছে। স্টার্ট করব। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করুন। হুম, আসছে এবার। হ্যাঁ, সাধারণত চলে এসছে, দেখা যাচ্ছে। এবার এবার শুরু করতে পারেন। শুরু করব। হ্যাঁ 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 হ্যাঁ, শুরু করুন। বেশ। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার। গত 23শে জুন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃদান দিবস গেছে এবং আমরা সেটা নানানভাবে পালনও করেছি। আসছে 6 জুলাই ওনার জন্মদিন। এই এক পক্ষকাল সারা দেশ জুড়ে নানাভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করা হচ্ছে। আজকে সেরকমই একটি আয়োজন উপলক্ষে আমাদের উত্তরবঙ্গ আহ্বান ফেসবুক পেজের লাইভ অনুষ্ঠানে শিলং রাজভবন থেকে আমাদের মাঝে সরাসরি উপস্থিত হয়েছেন মেঘালয়ের মহামান্য রাজ্যপাল অধ্যাপক তথাগত রায়। পশ্চিমবঙ্গের চিন্তাশীল জগতের আলোকবর্তিতা মাননীয় তথাগত তাকে চেনে না এমন মানুষ বোধহয় এই রাজ্যে কমই আছে। শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণাঙ্গ জীবনীকার হিসাবে সুবক্তা, নীতিনিষ্ঠ রাজনীতিক, সাংবিধানিক রীতিনীতিতে দক্ষ তথাগত তার খ্যাতি এখন বিশ্বজোড়া। আসলে শ্যামাপ্রসাদকে নিয়ে প্রচারের চেয়ে অপপ্রচারই অনেক বেশি। এক সময় যেমন রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি, নেতাজি সুভাষকে তেজুর কুকুর, শহীদ ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী, বীর সাভারকারকে হিন্দু প্রতিক্রিয়াশীল বলে গাল দেওয়া হতো, তেমনি শ্যামাপ্রসাদকেও সাম্প্রদায়িক বাংলা বিভাজনের খলনায়ক আর ইত্যাদি উৎসাহে ভূষিত করা হয়েছে দিনের পর দিন এবং এখনো সেটা হচ্ছে। আসলে দেশে জাতীয়তাবাদী যে শক্তি, জাতীয়তাবাদী যে রাজনীতির ধারা যত শক্তিশালী হচ্ছে, প্রকৃত ইতিহাস যত সামনে আসছে, ততই এই ইতিহাসকে বিকৃত করার প্রবণতাও কমছে আর এই উৎসাহ করার প্রবণতাও কিন্তু কমে আসছে। তবুও দুর্ভাগ্যজনক ভাবে এখনো কিন্তু সেই উৎসাহগুলো অনবরত হয়ে চলছে। আমাদের সৌভাগ্য যে আজ আমরা ভারত মায়ের সুপুত্র পুত্র শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণ জীবনীকারকে আমাদের মধ্যে পেয়েছি। আমি অধ্যাপক তথাগত রায়কে অনুরোধ করব যে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে মূল্যবান বক্তব্য রেখে আমাদেরকে সমৃদ্ধ করবেন। তার আগে আমি একদিনের পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের এই সভায় উপস্থিত আছেন আমাদের উত্তরবঙ্গের একজন প্রবীণ সাংবাদিক ও প্রাবন্ধিক শ্রী নীলভূষণ দাস। আমি অনুরোধ করবো তথাগত তাকে আপনি আপনার
মূল্যবান মুহূর্তে তাকে শুরু করবেন। নমস্কার। নমস্কার সাধন দা, নমস্কার শ্রোতৃ মণ্ডলী। আজকে আপনারা যে আমাকে এই প্রাতঃস্মরণীয় মনীষীর সম্বন্ধে কিছু বলবার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমি আপনাদের অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নিজেকে ধন্য মনে করছি। এই মনীষী যে কত বড় ছিলেন তার দুটো প্রমাণ আছে। প্রথম প্রমাণ হচ্ছে যে তার মৃত্যুর এত বছর পরে, 67 বছর পরে কিন্তু তার স্মৃতি মুছে যায়নি এবং তাকে নতুন করে মনে করা হচ্ছে, এবং তিনি যে সমস্ত অসামান্য কীর্তি রেখে গেছেন সেই সব কীর্তি সম্বন্ধে আজকে সবিস্তারে আলোচনা হচ্ছে। এইটা তার মহত্বের অন্যতম পরিচয়। দ্বিতীয় পরিচয় হচ্ছে, একটু শুনতে অদ্ভুত লাগলেও, তার নামে যে পরিমাণ কুৎসা হচ্ছে। কুৎসা যখন কোনো মানুষের নামে হয় তখন বুঝতে হবে যে সেই মানুষটির গুরুত্ব অপরিসীম। এখন সেই কুৎসার মধ্যে কোনো পদার্থ আছে, তার মধ্যে কোনো কিছু সমর্থনযোগ্য আছে, তা কুৎসা করার জন্যই কুৎসা করা হচ্ছে, নিজেদের অপকীর্তি ঢাকার জন্যই কুৎসা করা হচ্ছে, সেটা দেখা দরকার। অতএব আমি আজকে এই দুটো ব্যাপারেই কিঞ্চিত আলোকপাত করবার প্রাণপণ চেষ্টা করব। তার মধ্যে একটা হচ্ছে শ্যামাপ্রসাদের মহত্ব দেখানো, তার জীবনী মোটামুটি জীবনের মধ্যে দিয়ে একবার আপনাদের নিয়ে যাওয়া। আর দ্বিতীয় হচ্ছে যে কুৎসাগুলো তার নামে করা হচ্ছে সেগুলো কত অন্তঃসার শূন্য এবং সেগুলো কত অপপ্রচার ভিত্তিক, কতটা তার মধ্যে নোংরামি আছে, এই জিনিসটা আমি আজকে দেখাবার চেষ্টা করব। বস্তুত এই অপপ্রচারটা আজকে দৈনিক পত্রেও পৌঁছে গেছে। দৈনিক পত্রগুলোর ভূমিকা এক্ষেত্রে অত্যন্ত ভিন্ন বলেও খুব বাড়িয়ে বলা হয় না, কিন্তু সেই প্রসঙ্গে আমি একটুখানি পরে আসবো। আমি আগে শ্যামাপ্রসাদের জীবন নিয়ে আরম্ভ করি। শ্যামাপ্রসাদ আপনারা সবাই জানেন, প্রাতঃস্মরণীয় শিক্ষাব্রতী এবং আইনবিদ, গণিতবিদও বটে। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের দ্বিতীয় পুত্র। স্যার আশুতোষ ওকে তৈরি করেছিলেন, বা ইচ্ছে ছিল ওকে তৈরি করবার শিক্ষাপ্রতী হিসেবে, এবং এই শিক্ষাপ্রতী হিসেবেই শ্যামাপ্রসাদ 38 বছর বয়স পর্যন্ত কাটিয়েছে। শ্যামাপ্রসাদ 1901 সালে জন্মগ্রহণ করেন। 1924 সালে স্যার আশুতোষ মারা যান। এর মধ্যে শ্যামাপ্রসাদ অসাধারণ কৃতিত্বের সঙ্গে বিভিন্ন পরীক্ষা পাশ করেছেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাজে তার বাবাকে সাহায্য করতে আরম্ভ করেছেন। তারপরে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাজে ওর আরো বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন হলো, কারণ বাবার অকাল প্রয়াণ হয়ে গেল 1924 সালে মাত্র 60 বছর বয়সে। তখন শ্যামাপ্রসাদ সিন্ডিকেটের সদস্য হলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য একটা খুব হিলিমেলি ব্যাপার নয়, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সেই আমলের কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের মনে রাখতে হবে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় এবং তার ব্যাপ্তি ছিল অসাধারণ। তো সেই বিশ্ববিদ্যালয়ের মাত্র 23 বছর বয়সে উনি সিন্ডিকেটের লাগলেন। যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাকে বলেছিলেন, আমি দেখিতেছি তুমি বিশ্ববিদ্যালয়ের কাজে বাপকা বেটা হইয়াছ, লিখে বলেছেন, আমি দেখিতেছি তুমি বিশ্ববিদ্যালয়ের কাজে বাপকা বেটা হইয়াছ। নিঃস্বার্থ ভাবে এত ত্যাগ স্বীকার করিয়া এত পরিশ্রম করিতে আর কেউই রাজি না। তো এইভাবে শ্যামাপ্রসাদ শিক্ষাপ্রতি জীবন আরম্ভ করলেন। এর মধ্যে 2 বছরের জন্য ব্যারিস্টারি পড়বার জন্য বিলেত গিয়েছিলেন,
কিন্তু ব্যারিস্টারি পড়াটা উপলক্ষ ছিল মাত্র। ওর প্রধান উদ্দেশ্য ছিল বিলেতের বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে চলে সে সম্বন্ধে সরেজমিনে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করা। সেখান থেকে তিনি ফিরে এলেন এবং ফিরে এসে সেখান থেকে তারপরে বিশ্ববিদ্যালয়ের হাল ধরলেন এবং 1930 সাল নাগাদ যখন শ্যামাপ্রসাদ প্রায় তখন মাত্র 29 বছর বয়স, তখন শ্যামাপ্রসাদের ব্যক্তিত্ব এবং কর্মদক্ষতা এমন একটা জায়গায় পৌঁছেছিল যে তিনি এবং কলকাতা বিশ্ববিদ্যালয় প্রায় সমার্থক হয়ে গিয়েছে। শ্যামাপ্রসাদ মানেই কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় মানেই শ্যামাপ্রসাদ। এবং স্বাভাবিকভাবে এরকম একজন মানুষের হাতে বিশ্ববিদ্যালয়ের ভার এসে পড়বে তাতে তো আশ্চর্যের কিছু নেই, এবং হলো তাই। তারপরে 1934 সালে শ্যামাপ্রসাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন। মনে রাখতে হবে সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব সে সময় কতটা ছিল একটুখানি আগে আমি যেটা বলেছিলাম, আর পুনরাবৃত্তির দরকার নেই। মাত্র 33 বছর বয়সে তার উপাচার্য হওয়া একটা অসাধারণ প্রাপ্তি, একটা অসাধারণ কৃতিত্বের সাক্ষ্য। এর আগেও যে সমস্ত উপাচার্যরা ছিলেন তাদেরও শ্যামাপ্রসাদ একেবারে হাতে ধরে তাদের সাহায্য করতেন, কিন্তু কখনো নিজের ব্যক্তিত্ব তাদের ঘাড়ে চাপাবার চেষ্টা করেননি, বরঞ্চ তারাই পদে পদে শ্যামাপ্রসাদের সাহায্য চাইতেন। সেই প্রসঙ্গে আমি একটুখানি পরে আসবো। কিন্তু 1934 সালে শ্যামাপ্রসাদ বিশ্ববিদ্যালয় উপাচার্য, আনুষ্ঠানিকভাবে উপাচার্য হয়ে আসার পরে একটা অন্য ব্যাপ্তি বা অন্য পরিচয় বিশ্ববিদ্যালয়কে দিলেন, এবং বিশ্ববিদ্যালয় সেই সময় কতগুলো জিনিস করলো যেগুলো এর আগে কেউ করবার কথা চিন্তা করেন। যেমন সেই সময় শ্যামাপ্রসাদ, আমি মনে করি যেটা শ্যামাপ্রসাদের অন্যতম মহৎ কীর্তি, সেই সময় শ্যামাপ্রসাদ বাংলায় পরীক্ষা দেবার এবং বাংলায় উচ্চতর শিক্ষার ব্যবস্থা চালু করবে। এই জিনিসটা আজকে তো আমাদের স্বাভাবিক মনে হবে, কিন্তু 1934 সালে এটা একটা ভাবাই যেত না। তখন বাংলাকে একটা নিচু স্তরের ভাষা, নিচু স্তরের না হলেও বাংলাকে একটা দ্বিতীয় গৌণ ভাষা মনে করা। কিছু হবে মানে ইংরেজিতে হবে, কিছু গুরুত্বপূর্ণ হবে মানে ইংরেজিতে হবে, বাংলায় আবার কি হবে। কিন্তু এই অবস্থার মধ্যে শ্যামাপ্রসাদ বাংলাকে যে গুরুত্ব দিলেন, সেই গুরুত্বের ধারণাটা উনি ওর পিতৃদেবের কাছ থেকে পেয়েছিলেন, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কাছ থেকে। এবং তখন স্কুল যে শিক্ষা হতো, এই মাধ্যমিক স্তরে যে শিক্ষা হতো সেটা পুরোপুরি ইংরেজিতে হতো, সেটা শ্যামাপ্রসাদ বাংলায় চালু করতেন। শুধু তাই নয়, 1936 সালে কবিগুরু রবীন্দ্রনাথকে আহ্বান করলেন যে তিনি যেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে, কনভোকেশনে এসে ভাষণ দেন। তখন কবির শরীর খুব খারাপ, তার 3 বছর পরেই কবি মারা যান, 3-4 বছর পরেই কবি মারা যান। কিন্তু সেই সময় কবি শ্যামাপ্রসাদকে এত ভালোবাসতেন যে তার অনুরোধ ফেলতে পারলেন না, কিন্তু একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে শ্যামাপ্রসাদকে লিখেছিলেন, তুমি তো জানো যে আমি সারা জীবন ধরে আমার মাতৃভাষার উন্নতির জন্য চেষ্টা করেছি, এবং আমি যা লিখেছি তা প্রধানত আমার মাতৃভাষাতেই লিখেছি। অতএব তুমি যদি আমাকে আমন্ত্রণ করো এবং চাও যে আমি এই সমাবর্তন উৎসবে ভাষণ দিই, তাহলে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে ভাষণটা আমি বাংলায় দেব। এইটা আবার একটা সেই আমলের তুলনায় একটা বৈপ্লবিক ব্যাপার ছিল, কারণ সেই সময় একটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন একটা প্রতিষ্ঠানে কেউ বাংলায় ভাষণ দিচ্ছে সেটা ভাবাই যেত না। তার উপরে সেখানে বাংলায় ছোটলাট থাকবে। ছোটলাট আর কেউ না, স্যার জন অ্যান্ডারসন বলে একজন খুব বিখ্যাত লোক, তিনি খুব যাকে বলে দুধে গভর্নর ছিলেন বাংলায়,
এবং সেই বিপ্লবীদের গুলি করে মারতে, অন্য নানা রকম সমস্ত অপকীর্তি করতে সিদ্ধহস্ত ছিলেন, কিন্তু খুব দুধে সরকাইয়েছিলেন। তখন তো শ্যামাপ্রসাদ রাজনীতিতে আসেননি, অতএব এইসব নিয়ে তার ভাবনা চিন্তার সময় ছিল না। কিন্তু তিনি স্যার জন অ্যান্ডারসনকে রাজি করালেন যে রবীন্দ্রনাথ বাংলায় ভাষণ দেবেন। স্যার জন অ্যান্ডারসন রাজি হলেন, রবীন্দ্রনাথ এসে বাংলায় ভাষণ দিলেন, এবং এটা একটা প্রায় বলা যেতে পারে বৈপ্লবিক, যেরকম আমি একটুখানি আগে বলেছি। কিন্তু এর মধ্যে একটা কথা আছে যেটা একটুখানি কটু কথা, এবং খুব উপাদেয় কথা নয়। সেটা হলো যে সেই সময় বাংলায়, অবিভক্ত বাংলায় মুসলিম লীগের একটি সরকার, তার মধ্যে ফজলুল হকের কৃষক প্রজা পার্টিও ছিল, সে ব্যাপারটা আমি পরে আসছি। সেই সরকার সেই সময় ক্ষমতায় ছিল, এবং এই সরকার শ্যামাপ্রসাদের সঙ্গে যত রকম ভাবে সম্ভব অসহযোগিতা করছিল, এবং তারই ফলে কোন মুসলিম ছাত্র, অধ্যাপক বা মন্ত্রী সেই সময় এই সমাবর্তন উৎসবে আসেন। অবশ্য কবিগুরুর তাতে কিছু এসে যায় না, কবিগুরুকে তার মুসলিম লীগ খাটো করতে পারবে না। অতএব কবিগুরু যথারীতি বাংলায় ভাষণ দিয়ে চলে গেলেন, এবং শ্যামাপ্রসাদের অগণিত কীর্তির মধ্যে এটি একটি কীর্তি হয়ে রইল। এছাড়া শ্যামাপ্রসাদ আর কি করেছিলেন নিজের শিক্ষা জীবনে, খুব ছোট করে বলি। সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের অগ্রগণ্য বিশ্ববিদ্যালয় ছিল, হলেও আরো বেশ কিছু ছিল, এবং সেগুলোর মধ্যে ছিল যে সেই অন্য বিশ্ববিদ্যালয়গুলো প্রায়ই শ্যামাপ্রসাদকে আমন্ত্রণ করতেন তাদের সমাবর্তন উৎসবে ভাষণ দেওয়ার জন্য। এইভাবে শ্যামাপ্রসাদ নাগপুর বিশ্ববিদ্যালয়, মুম্বাই বিশ্ববিদ্যালয়, পাটনা বিশ্ববিদ্যালয়, আগ্রা, বারাণসী, গুরুকুল, দিল্লি ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, এবং সেখানে জ্ঞানগর্ভ ভাষণ দিয়েছেন। এইভাবে শ্যামাপ্রসাদ নিজের কাজটা সমাধা করেছিলেন, অত্যন্ত কৃতিত্বের সঙ্গে করেছিলেন, এবং তার সঙ্গে আরো কিছু কিছু জিনিস করেছিলেন যেগুলো আজকে আমাদের পক্ষে তার গুরুত্ব অনুধাবন করা একটু কঠিন হয়, কারণ সেটা একটা সে সময় বৈপ্লবিক ছিল। যেমন ভারতের শিক্ষা ব্যবস্থা সূত্রপাত করে গিয়েছিলেন একজন ইংরেজ রাজপুরুষ, তার নাম টমাস ব্যাবিংটন ম্যাকলে, এবং তিনি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে লিখে গিয়েছিলেন যে আমরা যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে যাচ্ছি, সেই শিক্ষা ব্যবস্থায় আমাদের উদ্দেশ্য হবে বাদামি রঙের কিছু সাহেব তৈরি করা। বুঝে দেখুন, বলছেন বাদামি রঙের কিছু সাহেব তৈরি করা, আবার গায়ের রং বাদামি, কিন্তু আমাকে সাহেব হতে হবে। সাহেব কেন হতে হবে? কারণ মেকলে চেয়েছিলেন যে আমরা এমন একজন মানুষ হব যারা নাকি মানসিকতার দিক দিয়ে ইংরেজ হবে। গাত্রচর্মের রংটা বাদামি হবে, কিন্তু মানসিকতার দিয়ে ইংরেজ হবে, এবং ইংরেজ শাসক এবং ভারতীয় শাসিত এদের মধ্যে তারা একটা যোগসূত্র রক্ষা করবে। এই ছিল মেকলের পরিকল্পনা, এবং এটা বাস্তবে একটা দাঁড়িয়েছিল কি, কেরানি তৈরির, ফরনিক তৈরির একটা কারখানা, মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো করণিক তৈরির এক একটা কারখানায় পরিণত হয়েছে। এই জিনিসটা শ্যামাপ্রসাদ পুরোপুরি বদলে দিতে চেয়েছিলেন, কিন্তু সেই আমলে সেটা সম্ভব ছিল না, কিন্তু যতদূর সম্ভব করেছিলেন, এবং বলেছিলেন যে আমরা চাই যে যাদের আমরা শিক্ষা দিচ্ছি তারা শুধু যে এই নিচু স্তরের কর্মচারী বা করণিক নয়, তারা দায়িত্ব নিতে পারবে। তৈরি করব, সেটাই হবে আমাদের শিক্ষার ব্রত, সেটাই হবে আমাদের শিক্ষার উদ্দেশ্য। আজকে সময়ের অভাবে শ্যামাপ্রসাদের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা চিন্তা সম্বন্ধে এর চেয়ে খুব বেশি বলার আজকে অবকাশ নেই। কিন্তু যে জিনিসটা আমি
প্রধান যে জিনিসটার উপরে জোর দিতে চাই সেটা হলো যে শ্যামাপ্রসাদ এই শিক্ষা চিন্তার মধ্যে মেকলের যে শিক্ষা চিন্তা ছিল তার মূলে কুঠারাঘাত করতে চেয়েছিলেন। সেই মেকলের শিক্ষা চিন্তা কিন্তু আমরা এখনো সরাতে পারি। এখনো আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো বলা যেতে পারে 60 পয়সা, 50 পয়সা কি 60 পয়সা সেই মেকলের চিন্তা অনুযায়ী চলে। কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে, আরো পরিবর্তন হবে আমরা আগামী দিনে আশা করছি। এবং এই পরিবর্তনের সূত্রপাত যে শ্যামাপ্রসাদ করে গিয়েছিলেন, সেই জন্য আমরা শ্যামাপ্রসাদকে অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে শ্যামাপ্রসাদের জীবনে কিছু ব্যক্তিগত জীবনে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। প্রধানত 1933 সালে ওর স্ত্রী মারা গেলেন। 4টি শিশু সন্তান রেখে ওর স্ত্রী মারা গেলেন। এই 4টি শিশু সন্তানকে তারপরে মানুষ করেছিলেন ওর বড় দাদা রমাপ্রসাদ, তার স্ত্রী তারা দেবী। এবং এই তারা দেবী বলতেন যে আমার 8টি ছেলে, ওর নিজের 4টি এবং শ্যামাপ্রসাদের 4টি। তারা দেবী যদি ওকে সাহায্য না করতেন, এই ছেলে মেয়েগুলোকে মাতৃস্নেহে মানুষ না করতেন, তাহলে শ্যামাপ্রসাদ হতে পারতেন না। শ্যামাপ্রসাদ সাধারণ মানুষের দায়িত্ব নিতে পারতেন। শিক্ষার প্রসঙ্গে গোটা দুয়েক আরো কথা বলতে হয়, যেটা বলে আমি শিক্ষায় টানবো এবং আমি শ্যামাপ্রসাদের রাজনৈতিক জীবনে যাব। সেটা হলো যে শ্যামাপ্রসাদের সম্বন্ধে যে উৎসাহ রটনা হয়, আরো বেশি উৎসাহ হয়, সেই উৎসাহগুলোর কথা আমি পরে আসবো। উৎসাহ রটনা হয়, তার মধ্যে একটা হচ্ছে তিনি নাকি মুসলিম বিরোধী ছিলেন। সর্বৈব মিথ্যা কথা, মিথ্যা প্রচার, এবং কত বড় যে মিথ্যা প্রচার সেটা একটু পরে বলছি আমি। কিন্তু তার মধ্যে তার শিক্ষা জীবন ঘটিত একটা দুটো ঘটনার কথা আমি বলছি। প্রথম হলো যে শ্যামাপ্রসাদ এর ঠিক আগে যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তার নাম ডক্টর হাসান শহীদ সোহরাওয়ার্দী। কলকাতার দাঙ্গার সময় যিনি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ছিলেন, তখন প্রধানমন্ত্রী বলা হতো, যে হুসেন শহীদ সোহরাওয়ার্দী, এই হুসেন শহীদ সোহরাওয়ার্দীর দাদা ছিলেন, এই দাদা নয়, মানে কোন দ্রুত দাদা ছিলেন হাসান সোহরাওয়ার্দী। এবং হাসান সোহরাওয়ার্দীর শিক্ষা জগৎ সম্বন্ধে কোনো ধারণা ছিল না। হাসান সোহরাওয়ার্দী ছিলেন আসলে রেলের ডাক্তার, এবং ব্রিটিশ সরকার, ব্রিটিশ শাসকরা একটু মুসলিম সমর্থন পাবার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের মাথায় হাসান সোহরাওয়ার্দীর মতন লোককে বসিয়ে দিয়েছিল। কিন্তু হাসান সোহরাওয়ার্দীর অন্তত এইটুকু সুবুদ্ধি ছিল যে তিনি জানতেন যে শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে, শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে তার কোনো ধারণা নেই, এবং তিনি পুরোপুরি শ্যামাপ্রসাদের উপর নির্ভর করতেন, এবং শ্যামাপ্রসাদ অকুণ্ঠ ভাবে তাকে সহযোগিতা দিয়ে গেছেন। দ্বিতীয় হলো আরেকজন হাসান সোহরাওয়ার্দী। এই হাসান সোহরাওয়ার্দী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহোদর দাদা ছিলেন, এবং ইনি একেবারেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী যেরকম কট্টর সাম্প্রদায়িক এবং নোংরা চরিত্রের লোক ছিলেন, ইনি অত্যন্ত নির্মল চরিত্রের লোক ছিলেন। এবং একে শ্যামাপ্রসাদই কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার অধ্যাপক হিসেবে নিযুক্ত করেন। তখন শ্যামাপ্রসাদ উপাচার্য হননি, কিন্তু সবাই জানতো যে শ্যামাপ্রসাদ আর বিশ্ববিদ্যালয় হচ্ছে বলা যেতে পারে সমর্থক, এবং শ্যামাপ্রসাদই তাকে এইভাবে নিযুক্ত করেন। এবং এই নিযুক্তির বিরুদ্ধে অনেক সেনেটের হিন্দু মেম্বাররা বিরোধিতা করেছিলেন, তার মধ্যে তার দাদাও ছিলেন, রমাপ্রসাদও বিরোধিতা করেছিলেন। কিন্তু শ্যামাপ্রসাদ বলেছিলেন যে হাসান শহীদ সোহরাওয়ার্দী একজন অত্যন্ত খ্যাতনামা এই শিল্পকলার সমজদার, এবং প্রচুর গবেষণা করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে পরিভ্রমণ করেছেন, সেখানে থেকেছেন, সেখানে গবেষণা করেছেন, অর্থাৎ তাকে না নেওয়ার কোনো প্রশ্ন নেই। এইটা একটা ঘটনা যেটা আমি বলে দিলাম। এরপরে আরো প্রশ্ন আসবে, সেই আরো ঘটনা আসবে, যেই ঘটনার মাধ্যমে দেখা যাবে
যে শ্যামাপ্রসাদ আদৌ মুসলিম বিরোধী ছিলেন না। কিন্তু 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 যদি কোনো মুসলিম প্রতিষ্ঠানের তরফ থেকে হিন্দু বিরোধিতা করা হতো, তাহলে তার বিরোধিতা করতে শ্যামাপ্রসাদ কখনো পিছপা হননি, কখনো ভণ্ডামি করেন। যে ভণ্ডামিটা আমরা সেই সময়কার প্রচুর রাজনৈতিক নেতার মধ্যে দেখেছি, এবং এখনো এই স্বাধীন ভারতে স্বাধীনতার 70 বছর, এত বছর পরে আমরা এখনো দেখে যাচ্ছি, সেই ভণ্ডামিটা কিন্তু শ্যামাপ্রসাদ চরিত্রে ছিল না। যাই হোক, শিক্ষা জীবন সম্বন্ধে তো এইটুকু বলা হলো। শ্যামাপ্রসাদ 1934 সাল থেকে 38 সাল পর্যন্ত, অর্থাৎ দুটি উপাচার্যের মেয়াদ কাটালেন। কাটাবার পরে ব্রিটিশ সরকার তার জায়গায় আজিজুল হক বলে একজন মন্ত্রীকে বা একজন উকিলকে বসিয়ে দিল, যার সঙ্গেও কোনো সম্পর্ক ছিল না শিক্ষা জগৎ। কিন্তু আজিজুল হক শান্তিপুরে বাড়ি, এবং উনি একটা মফস্বল কোর্টের উকিল ছিলেন। কিন্তু হাসান সোহরাওয়ার্দীর মতন তার হৃদয়ের এত উদারতা ছিল না যে তিনি শ্যামাপ্রসাদের কাছ থেকে সাহায্য নেন। সেই জন্য তিনি বিশ্ববিদ্যালয় চালাতে লাগলেন, আর শ্যামাপ্রসাদের যে জায়গায় ছিলেন সেই জায়গায় থেকে গেল। কিন্তু তারপরে বা তার মাঝখানে বাংলার ইতিহাসে বা বাংলার রাজনৈতিক আকাশে ভয়ঙ্কর সব ঘটনা ঘটে গেছে। এই ঘটনাটা সূত্রপাত হয় 1935 সালে। 1935 সালে ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন পাস হয়, যার নাম হয় ভারত শাসন আইন। এই ভারত শাসন আইনের মাধ্যমে ঠিক হয় যে ভারতের বিভিন্ন প্রদেশে নির্বাচন হবে, এবং এই নির্বাচনের মাধ্যমে সরকার তৈরি হবে। এই নির্বাচন এখনকার মতন আম নির্বাচন বা যাকে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ বলা হয় সেরকম হবে না। একটা যারা করদাতা, যারা জমিদার, যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, যারা ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত আছেন, এরকম সমস্ত লোকেদের নিয়ে একটা নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের মাধ্যমে সরকার তৈরি হবে, এবং এই সরকার রাজ্য শাসন করবে। কিন্তু তাদের মাথায় একজন ব্রিটিশ গভর্নর থাকবে। এই ব্রিটিশ গভর্নরের কিন্তু ভিটো ক্ষমতা থাকবে, এবং ব্রিটিশ গভর্নর ইচ্ছে করলে এই সরকারকে বরখাস্ত করে দিতে পারেন, এই সরকারের কোনো সিদ্ধান্তকে নাকচও করে দিতে পারেন, যাকে ভিটো পাওয়ার বলে। এই ব্যাপারটা পরবর্তীকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ আকার ধারণ করেছিল। হলো কি, 1935 সালে যে ভারত শাসন আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ হলো, তারপরে সেই আইনটা বলবৎ হলো, বা প্রথম নির্বাচন হলো 1937 সালে। 1937 সালের নির্বাচনে দেখা গেল যে তিনটে দল বাংলায় আছে। এই তিনটে দলের মধ্যে কোন দলই সংখ্যাগরিষ্ঠতা হয়নি। তিনটে দল হচ্ছে কংগ্রেস, কৃষক প্রজা পার্টি, যার মাথায় ছিলেন ফজলুল হক, এবং তৃতীয় হচ্ছে মুসলিম লীগ। এই কৃষক প্রজা পার্টির সম্বন্ধে কিছু জানা দরকার, কারণ এই দলটি এখন নেই। কৃষক প্রজা পার্টি ছিল প্রধানত মুসলিম কৃষকদের একটি দল। এর অবিসংবাদিত নেতা ছিলেন ফজলুল হক। ফজলুল হক নিজে মানুষ হিসেবে সাম্প্রদায়িক ছিলেন, কিন্তু অত্যন্ত দুর্বল চিত্ত মানুষ ছিলেন, এবং অসম্ভব ক্ষমতা ভালোবাসতেন। আর মুসলিম লীগ আরম্ভ করেছিলেন মুসলিম জমিদাররা। মুসলিম জমিদার এবং মুসলিম মধ্যবিত্ত সম্প্রদায়ের পুরো সমর্থনটা মুসলিম লীগের দিকে ছিল। মুসলিম চাষিদের সমর্থন বিশাল অংশে এই কৃষক প্রজা পার্টির দিকে ছিল, এবং হিন্দু সমর্থন, সে সময় মনে রাখতে হবে যে বাংলায় হিন্দুর সংখ্যা ছিল মোটামুটি 47%, আর মুসলিম ছিল 53%। মুসলিমরা সংখ্যাগুরু ছিল, এবং এই হিন্দু সমর্থন মোটামুটি কংগ্রেসের দিকে ছিল, তার সঙ্গে কিছু মুসলিম সমর্থনও কংগ্রেসের দিকে ছিল। নির্বাচনে যখন কোন দলই সংখ্যাগরিষ্ঠতা পেল না, এবং যখন কংগ্রেস নেতৃবৃন্দ জানতেন যে এই ফজলুল হকের দল হচ্ছে একটি মূলত অসাম্প্রদায়িক দল, যদিও তাদের সদস্য নেতা সবাই মুসলিম, কিন্তু মূলত অসাম্প্রদায়িক দল, এবং মুসলিম লীগ একটি কট্টর নোংরা ধরনের সাম্প্রদায়িক দল,
তখন কংগ্রেসের উচিত ছিল এই দলটির সঙ্গে, কৃষক প্রজা পার্টির সঙ্গে মিলিজুলি সরকার গঠন করা, এবং তার প্রক্রিয়াও অনেক দূর এগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কিছু অদ্ভুত কারণে, এগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে বলে আমি যাচ্ছি না, কিছু অদ্ভুত কারণে কংগ্রেস সেটা করলো না। কংগ্রেস বললো আমরা বিরোধী আসনে বসবো বলে এই ফজলুল হক, যিনি মূলত অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, তাকে ঠেলে মুসলিম লীগের কোলে বসিয়ে দিল, এবং ফলে একটি সরকার তৈরি হলো যা চালাতো মুসলিম লীগ। এবং এই সরকারটি ধীরে ধীরে দেখা গেল এটি একটি অত্যন্ত নোংরা ধরনের সাম্প্রদায়িক সরকার তৈরি হয়েছে, এবং এরা যত রকম ভাবে সম্ভব অবিভক্ত বাংলায় মুসলিমের পক্ষে পক্ষপাতিত্ব করতে লাগে। একটা উদাহরণ দিই, সেটা হলো যে হিন্দু 53%, হিন্দু 47% ছিল, মুসলিম ছিল 53%, কিন্তু সরকারি পদে সরকারি কর্মচারী হিসেবে বেশিরভাগই ছিল হিন্দু। তার কারণ শিক্ষিত মানুষের সংখ্যা হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনেক অনেক বেশি ছিল। তখন এই মুসলিম লীগ সিদ্ধান্ত করলো, একেবারে প্রকাশ্যে, কোনো লুকোছাপা নেই, মুসলিম লীগ সিদ্ধান্ত করলো যে না, এই যেখানে 53% আমরা আছি সেখানে 47%কে এরকম একটা বিশাল জায়গা অধিকার করতে দেওয়া চলবে না। সেই জন্য আমরা সিদ্ধান্ত করলাম, প্রকাশ্যে সিদ্ধান্ত করলাম যে 53% পদ মুসলিমদের দিতে হবে, এবং যতক্ষণ না এই 53% পুড়িয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ কোন হিন্দুকে চাকরি দেওয়াই যাবে। ভাবতে পারেন আজকে যে এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল, যে এরকম কোন ব্যবস্থা করাই যাবে। স্বাভাবিকভাবে আশা করা যেত যে প্রধান যে বিরোধী দল কংগ্রেস, তারা এর একটা বিরোধী করবে, কিন্তু কংগ্রেসের একটাই ছিল যে কংগ্রেস আগাগোড়া বলে আসতো যে আমরা হচ্ছি হিন্দু মুসলিমের সম্মিলিত দল, আমাদের পেছনে দুই সম্প্রদায়েরই সমর্থন আছে, আমরা অত্যন্ত উদার, আমরা কোনো মানুষে মানুষে কোনো প্রভেদ করি না। অতএব যদিও মুসলিম লীগ সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক দল, কিন্তু আমরা হিন্দুদের সপক্ষে কোনো কথা বলি। তাহলে হিন্দুদের সপক্ষে কি কথা বলবে? দেখা যাচ্ছে কৃষক প্রজা পার্টি এদের খপ্পরে পড়ে পুরোপুরি মুসলিম দল হয়ে গেছে, আর কংগ্রেস বলছে যে আমরা হিন্দুদের সপক্ষে কথা বলবো না। তাহলে কে কথা বলবে? সেই সময় মানে একটা বাংলার, বারবার পশ্চিমবঙ্গ, বাংলার হিন্দু সম্প্রদায়ের নেতা যারা ছিলেন তারা সাব্যস্ত করলেন যে এই অবস্থা চলতে দেওয়া যেতে পারে না, অন্তত এর বিরোধ করতে হবে। বিরোধ করতে হলে আমাদের একজন নেতা দরকার, এবং একমাত্র নেতা হতে পারেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তখন তার বয়স মাত্র 38 বছর, কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ওরা অনুরোধ করলেন যে আপনি সরস্বতী প্রাঙ্গণ ছেড়ে রাজনীতিতে আসুন, আপনি ছাড়া বাংলার হিন্দু সম্প্রদায় একেবারে বিলুপ্ত হয়ে যাবে। শ্যামাপ্রসাদের সেটাই, সেই আহ্বানে সাড়া না দিয়ে কোনো উপায় ছিল না, এবং শ্যামাপ্রসাদ বাধ্য হয়ে এলেন। ওর মন পড়েছিল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থায়, কিন্তু উনি দেখলেন যে রাজনীতি যেখানে এরকম মোড় নিচ্ছে সেখানে ওর পক্ষে শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে যাওয়া সম্ভব নয়। আজিজুল হকের মতন লোককে যেখানে উপাচার্য করা হবে, হাসান শাহিদ সোহরাওয়ার্দী তো উদারপন্থী লোক ছিলেন, কিন্তু আজিজুল হকের মতন লোককে যেখানে করা হলো সেখানে তো কিছুই চালানো যাবে। তখন এটা ডিসেম্বর মাসে 1939 সালের ডিসেম্বর মাসে একটি বিশাল সভা হলো। সেই সভায় যারা আহ্বায়ক ছিলেন বা যারা শ্যামাপ্রসাদকে ক্ষমতায় আসবার কথা বলেছিলেন, তারা তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন আশুতোষ লাহিড়ী বলে একজন, আরো ছিলেন স্যার মন্মথনাথ মুখোপাধ্যায়, আরো ছিলেন নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, যিনি সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা, আরো ছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ। এরা সবাই মিলে শ্যামাপ্রসাদকে নিয়ে এলেন, এবং শ্যামাপ্রসাদ সেই রাজনীতির মঞ্চে প্রবেশ করলেন। রাজনীতি মঞ্চে প্রবেশ করে শ্যামাপ্রসাদ তখন পর্যন্ত কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন না, কিন্তু তিনি দেখলেন যে তার পক্ষে কংগ্রেসে যাওয়া সম্ভব নয়,
কংগ্রেস ইতিমধ্যে একটি অত্যন্ত কীর্তি করেছে, সেটা হলো যে 1939 সালে ত্রিপুরী বলে একটি জায়গায় একটি অধিবেশনে, সেখানে নেতাজি সুভাষচন্দ্র ভোটে জিতে কংগ্রেসের সভাপতি হওয়া সত্ত্বেও গান্ধীজি নানা রকম কায়দা কানুন করে তাকে কংগ্রেস থেকে বার করে দিয়েছে। তো এর মধ্যে শ্যামাপ্রসাদের ওখানে যাওয়া সম্ভব ছিল না, তাছাড়া আদর্শগত বিরোধ ছিল। শ্যামাপ্রসাদ হিন্দু মহাসভায় যোগ দিলেন। হিন্দু মহাসভার সে সময় সর্বভারতীয় নেতা ছিলেন বিনায়ক দামোদর সাভারকর। এই বিনায়ক দামোদর সাভারকরের সম্বন্ধে নানা রকম অপপ্রচার হয়ে থাকে, তার মধ্যে আমরা যাচ্ছি না আজকের বিষয়ে। কিন্তু এই বিনায়ক দামোদর সাভারকরের সে সময় উনি আন্দামানে ছিলেন। আন্দামানে এমন পৈশাচিক অত্যাচার হয়েছিল ওর ওপরে, এবং স্বাস্থ্য এত খারাপ হয়ে গিয়েছিল যে ওর পক্ষে সভাপতির কাজ আর চালানো সম্ভব হচ্ছিল না। উনি শ্যামাপ্রসাদকে কার্যকরী সভাপতি করে দিলেন। মানে তখন শ্যামাপ্রসাদের বয়স হচ্ছে 39 বছর। মানে ভেবে দেখুন যে একজন মানুষ 38 বছর বয়সে প্রথম রাজনীতিতে এলেন, একটি দলে যোগ দিলেন, এবং 1 বছরের মধ্যে তিনি সেই দলের সর্বভারতীয় কার্যকরী সভাপতি মনোনীত হলেন। তারপরে এই কার্যকরী সভাপতি হিসেবে শ্যামাপ্রসাদ কাজ করতে লাগলেন, স্বভাবজাত দক্ষতার সাথে কাজ করতে লাগলেন। এবং শ্যামাপ্রসাদ দেখলেন ওর সঙ্গে ফজলুল হকের ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল। ফজলুল হক পেশায় উকিল ছিলেন, এবং স্যার আশুতোষ মুখার্জি যখন জজ হবার ঠিক আগে বড় অ্যাডভোকেটদের, সিনিয়র অ্যাডভোকেটদের চেম্বার জুনিয়র থাকে, এই শেষ চেম্বার জুনিয়র ছিলেন ফজলুল হক। এবং ফজলুল হক শ্যামাপ্রসাদ সম্বন্ধে একটা কথা বলেছিলেন। একবার শ্যামাপ্রসাদ মুখে আইনসভায়, মানে সে সময় যেটা বিধানসভা বলি আমরা, সেই আইনসভায় শ্যামাপ্রসাদ ওকে প্রচন্ড সমালোচনার বাণে বিদ্ধ করেছিল। তো সেই বিদ্ধ হওয়ার পরে বাইরে বেরিয়ে এসে ফজলুল হক একটা কথা বলেছিলেন, সে কথাটা একটু কাঁচা হলেও আমি বলবার লোভ সামলাতে পারছি। ফজলুল হক বেরিয়ে এসে বলেছিলেন, শ্যামাপ্রসাদ তুই যখন ছোট আসিলি তখন তোরে কাঁদতে লইয়া ঘুরিয়া বেড়াইতাম, একদিন তুই আমার কাঁধে বুঝতে দিসনি, আর আজকে তুই এই আইনসভার মধ্যে আমার কাঁধে বুঝতে। যাই হোক, আমি মার্জনা চেয়ে নিচ্ছি আবার এই কথাটা ব্যবহার করবার জন্য, কিন্তু আমার কথা না, ফজলুল হক বলেছি। যাই হোক, শ্যামাপ্রসাদের সঙ্গে যে ফজলুল হকের এই ব্যক্তিগত ছিল বা ব্যক্তিগত সৌহার্দ্য ছিল, সেটাকে কাজে লাগিয়ে শ্যামাপ্রসাদ ফজলুল হককে মুসলিম লীগের খপ্পর থেকে বার করে আনে। বাস্তবে ফজলুল হক অত্যন্ত অসুখী ছিলেন, কারণ ওর নিজের ধারণার সঙ্গে মুসলিম লীগের ধারণা একদম মিলত না। এবং পরবর্তীকালে পাকিস্তান হওয়ার পরেও ফজলুল হক মুসলিম লীগের প্রচন্ড বিরোধিতা করেছিল। কিন্তু সেই যখন দেখা গেল যে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে ফজলুল হক অত্যন্ত অসুখী হয়েও শ্যামাপ্রসাদের সঙ্গে টিকে আছেন, তখন মুসলিম লীগের সঙ্গে টিকে আছেন, তখন শ্যামাপ্রসাদ তার সঙ্গে কথাবার্তা বলে নানা রকম রাজনৈতিক ক্রিয়াকলাপ করে তাকে মুসলিম লীগের খপ্পর থেকে বার করে আনলেন, এবং একটি নতুন মিলিজুলি মন্ত্রিসভা তৈরি করে তাকে বলতো শ্যামা হক মন্ত্রিসভা। এবং এই মন্ত্রিসভাটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক ছিল। এই মন্ত্রিসভাটি হয়েছিল 1941 সালে। 42 সালে এই মন্ত্রিসভাটি খারিজ হয়ে যায়। খারিজ হয়ে যাওয়ার কারণ হচ্ছে সেই সময় বাংলায় একজন ইংরেজ গভর্নর ছিলেন হারবার্ট কোরে, অত্যন্ত কুচক্রী লোক ছিলেন, এবং মুসলিম লীগ তার খুব পছন্দের ছিল। মুসলিম লীগ যে ক্ষমতাচ্যুত হয়ে গেল, ব্যাপারটা তার একদম পছন্দ হচ্ছিল না। সেই জন্য তিনি করলেন কি, তিনি নানা রকম কায়দা কানুন করে আবার 1941 সালে 1 বছরের ঠিক ওপরে যতদিন শ্যামা হক মন্ত্রিসভা চলেছে, ফজলুল হককে সেই মন্ত্রিসভা থেকে বার করে এনে তারপর সেই মন্ত্রিসভা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে আবার মুসলিম লীগকে বসিয়ে দিলেন, এবং মুসলিম লীগ বসিয়ে দেওয়ার পরে তারপরে মুসলিম লীগ বলল যে যারা যে সমস্ত মুসলমান আমরা হিন্দু নিতে পারি,
কিন্তু মুসলিম লীগের সদস্য নয় এমন কোন মুসলমানকে আমরা মন্ত্রিসভায় নেব না। অর্থাৎ হক সাহেবকে নেব না। অর্থাৎ হক সাহেবের সব গেল, আমও গেল, ছালাও গেল। যাই হোক, এর মধ্যে আরেকটা একটু বড় গল্প ছিল, সেটার মধ্যে আর আমি যাইনি। তো এইভাবে চলতে লাগলো এবং আবার সেই মুসলিম লীগের সরকার ফিরে এলো এবং যথেচ্ছ অত্যাচার করতে লাগলো হিন্দুদের উপর। এ নিয়ে রাজশেখর বসু পরশুরামের একটি মজার গল্প আছে, যার নাম গুপি সাহেব। যদি কেউ গল্পটা পড়ে থাকেন তাহলে খানিকটা আন্দাজ করতে পারবেন সেই সময় কি ধরনের অত্যাচার হিন্দুদের উপর চলবে। যাই হোক, এর পরের পরিচ্ছেদ হচ্ছে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন। এই ভারত ছাড়ো আন্দোলন যখন হয় তখন শ্যামাপ্রসাদ মন্ত্রী এবং শ্যামাপ্রসাদ এই ভারত ছাড়ো আন্দোলনের সাথে একমত ছিলেন। শ্যামাপ্রসাদ শুধু একা নয়, আম্বেদকরও একমত ছিলেন। তখন সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের রমরমা, কোনো সন্দেহ নেই। তারপরেই দল হচ্ছে মুসলিম লীগ। হিন্দু মহাসভা সে তুলনায় অনেক ছোট দল, কিন্তু আম্বেদকরের শিডিউল কাস্ট ফেডারেশনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং আম্বেদকর বিরোধিতা করেছিলেন এই ভারত ছাড়ো আন্দোলনে। শ্যামাপ্রসাদ বলেছিলেন যে ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে যে দেশপ্রেম আছে সেটা সত্যাগ্রহের কোনো বিরোধ থাকবার প্রশ্ন উঠতে পারে না, কিন্তু ভারত ছেড়ে ক্ষমতা ব্রিটিশরা কাকে দিয়ে গেল? তখন কংগ্রেস আছে, এদিকে মুসলিম লীগ আছে, কংগ্রেসের নেতাদের আবার জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপরে আম্বেদকরের দলের মানুষ আছে, হিন্দু মহাসভা আছে, আকালি পার্টি আছে। কাকে ক্ষমতা দিয়ে যাবে এটা কংগ্রেস নিজেদের প্রস্তাবের মধ্যে রাখলো না। এটা অত্যন্ত দুঃখজনক এবং তার ফলে আমি এর সঙ্গে একমত হতে পারছি। যাই হোক, কংগ্রেস নেতারা জেলে চলে গেলেন, সমস্ত কংগ্রেস নেতারা জেলে চলে গেলেন, একমাত্র রাজাগোপালাচারী বাইরে ছিলেন। তারপরে কিছুদিন বাদে আবার গান্ধী জেল থেকে ছাড়া পেলেন, কারণ গান্ধীর শরীর খুব খারাপ হয়ে যাচ্ছিল। তারপরে 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়ে গেল, তখন আবার নির্বাচন হলো। সেই নির্বাচনে কংগ্রেস বিরাট সাফল্য পেল, হিন্দু ভোটের সাফল্য। মুসলিম ভোট কিন্তু তারা পেল না এবং তখন হিন্দু এবং মুসলিম আলাদা আলাদা ভোট, মুসলিম ভোট তারা পেল না এবং শ্যামাপ্রসাদ নিজে দাঁড়িয়ে হেরে গেলেন। কেন্দ্রীয় আইনসভায় যাওয়ার জন্য যে নির্বাচন হয়েছিল তাতে শ্যামাপ্রসাদ নগেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলে তার নামও কেউ জানতো না, এখনো কেউ জানে না, তার কাছে হেরে গেল, গোহারা হেরে গেল। তারপরে শ্যামাপ্রসাদ অবশ্য প্রাদেশিক আইনসভায় ফেরত এলেন এবং এসে যথারীতি নিজের রাজনীতি করতে লাগলেন। 45 সাল শেষ হয়ে গেল, তারপরে আমরা 46 সালে, এই 46 সালটি বাংলার জীবনে, অন্তত বাংলার হিন্দুদের জীবনে একটি অত্যন্ত অশুভ সাল। এই 46 সালে আমরা দেখেছি দুটো ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। একটা হচ্ছে কলকাতার দাঙ্গা, আর দ্বিতীয় হচ্ছে নোয়াখালীর হিন্দু নির্যাতন। নোয়াখালীরটা কিন্তু দাঙ্গা নয়। এর মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি যে 1943 সালে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল, যাকে 50-এর বর্ণন্তর বলা হয়, যাতে আন্দাজ করা হয় আনুমানিক 50 লক্ষ লোক, 30 থেকে 50 লক্ষ লোক মারা গিয়েছিল। এবং এই দুর্ভিক্ষের সময় শ্যামাপ্রসাদ অসাধারণ একটা ত্রাণের কাজে একটা অসাধারণ স্বাক্ষর রেখেছে। যাই হোক, আমরা আবার 1946 সালে ফিরে আসি। 1946 সালে যখন এই ধরনের মুসলিম লীগ কলকাতায় দাঙ্গা লাগালো এবং দাঙ্গা লাগাবার ফলে হিন্দু মুসলিম দুতরফেই প্রচুর মানুষ মারা গেলেন, 10,000-এর ওপর মানুষ মারা গিয়েছিলেন এই কলকাতা শহরে। 16ই আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত যে দাঙ্গা হয়েছিল 1946। তারপরে নোয়াখালীতে, নোয়াখালী কোথায়? নোয়াখালী হচ্ছে বর্তমানে বাংলাদেশের 3টি জেলার সমষ্টি, পরে এটা ভেঙে 3টি জেলা হয়। জেলা হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী। এই 3টি জেলাতে 80% মানুষ মুসলমান ছিলেন এবং 20% হিন্দু ছিলেন। এই 80% মানুষকে সংগঠিত করে গোলাম সারোয়ার বলে একজন প্রচন্ড সাম্প্রদায়িক লোক এখানে হিন্দুদের ওপর হামলা চালালো। তাতে খুন হলো, 1000-এর ওপর মানুষ হিন্দু খুন হয়েছিল। দ্বিতীয় হচ্ছে বলপূর্বক ধর্মান্তরকরণ, জোর করে গরু মাংস খাইয়ে মুসলমান করা হলো।
তারপর ধর্ষণ তো হলো, ধর্ষণ কত হয়েছিল তার লেখাজোখা নেই, নারী হরণ হলো, হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। গান্ধীজিও নোয়াখালীতে গিয়ে পৌঁছলেন, এটা হয়েছিল 46 সালে। কলকাতার দাঙ্গাটা হয়েছিল অগাস্ট মাসে, আর এটা হচ্ছে 46 সালের অক্টোবর নভেম্বর মাসে। গান্ধীজি সে সময় গিয়ে নোয়াখালীতে পৌঁছলেন, যথারীতি অহিংসার বাণী বিলোলেন এবং চেষ্টা করলেন যাতে হিন্দুরা তাদের আধপোড়া বাড়িতে আবার ফিরে আসে। কে ফিরে আসে? কেউ আসে, সবাই পালিয়ে অন্য জায়গায় তারপরে পরবর্তীকালে পশ্চিমবঙ্গ বা আসামে চলে যায়। যাই হোক, সেই সময় শ্যামাপ্রসাদ একটা অসাধারণ কাজ করেছিলেন যেটা বলা প্রয়োজন। সেটা হচ্ছে যে সেই সময় হিন্দু সমাজে বিশ্বাস ছিল যে যদি কারুকে জোর করে গরু মাংস খাইয়ে দেওয়া হয় তাহলে সে আর হিন্দু থাকবে না, সে হিন্দু সমাজে ফিরতে পারবে, তাকে মুসলমান হয়ে যেতে হবে। মেয়েদের সম্বন্ধে বিশ্বাস ছিল যে কোনো মহিলা যদি ধর্ষিতা হয় তাহলে সে আর হিন্দু সমাজে ফিরতে পারবে না, তাকে হয় যৌনকর্মী হতে হবে আর তা নাহলে তাকে মুসলমান হয়ে যেতে হবে। এবং এই উদ্দেশ্যে গোলাম সারোয়ারের লোকেরা জোর করে মহিলাদের ধর্ষণ করেছিল, সঙ্গে ধর্ষণের মজা তো আছেই, ধর্ষণ করেছিল এবং হিন্দুদের জোর করে গরু মাংস খাইছে। কিন্তু শ্যামাপ্রসাদ সে সময় যে অসাধারণ কাজটি করলেন সেটি হলো রামকৃষ্ণ মিশনের স্বামী মাধবানন্দকে সঙ্গে নিয়ে প্রচুর পণ্ডিত সমাজের মতামত জোগাড় করে তিনি পুরো দেশকে জানিয়ে দিলেন যে জোর করে কাউকে গরু মাংস খাওয়ালে সে হিন্দু সমাজ থেকে বিচ্যুত হবে না। বললেন যে তাহারা হিন্দু ছিলেন, হিন্দু আছেন, হিন্দু থাকিবেন, এবং তাদের আবার একটা প্রায়শ্চিত্তের বিধান ছিল যে যদি 100 জন বামুনকে খাওয়ানো হয় তাহলে সে হিন্দু সমাজে ফিরে আসতে পারে। বলে এইসব কথা উঠতেই পারবে, প্রায়শ্চিত্তের কোনো প্রশ্ন নেই, হিন্দু ছিলেন, হিন্দু আছেন, হিন্দু থাকিবেন। এইটা হচ্ছে শ্যামাপ্রসাদের জীবনের একটা, আমি মনে করি একটা খুব বড় জায়গা, খুব বড় একটা অ্যাচিভমেন্ট, একটা কৃতিত্ব। কারণ এটা সমাজ সংস্কার কাজটা রাজনৈতিক পদক্ষেপের চাইতে অনেক ক্ষেত্রে অনেক বেশি শক্ত, কারণ সমাজ সহজে বদলায় না। এটা যে শ্যামাপ্রসাদ হিন্দু সমাজের মধ্যে করতে পারছিলেন এটা একটা অসাধারণ। এবং এইটা করে শ্যামাপ্রসাদ হিন্দু সমাজের মধ্যে এমন একটা প্রতিষ্ঠা পেলেন যে বাংলার হিন্দুরা তাকে একেবারে অবিসংবাদিত নেতা বলে মনে করতে আরম্ভ করল। এই শ্যামাপ্রসাদ তারপরে 47 সালে 46 বছর বয়সে আমাদের দেশ 47 সালে পদার্পণ করলো। ইংরেজরা তখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে দেশকে স্বাধীন করে দিতে হবে, দেশকে ছেড়ে দিতে হবে, ভারত স্বাধীন হয়ে যাবে। কিন্তু স্বাধীন হয়ে যে সেই আগের 42 সালের প্রশ্নটা উঠল যে দায়িত্ব কাকে দেবে। কারণ মুসলিম লীগও তখন দায়িত্ব চাইছে, মুসলিম লীগ পাকিস্তান চাইছে, মুসলিম লীগ চাইছে ভারত ভাগ হোক, মুসলিম প্রধান অংশগুলো মুসলিম লীগকে দেওয়া হোক, পাকিস্তান নামে আলাদা দেশ সৃষ্টি করা হোক। এই জিনিসটা কংগ্রেস প্রথমে খুব বিদ্রোহ করেছিল। গান্ধীজি বলেছিলেন আমাকে জ্যান্ত কাটতে হয় কাটো, কিন্তু ভারতকে কেটো না। সেই গান্ধীজি হঠাৎ ভোট পাল্টে ফেললেন, গান্ধীজি এটাকে বিরোধ করলেন না এবং তার ফলে কংগ্রেস দেশভাগ মেনে নিল। যখন কংগ্রেস দেশভাগ মেনে নিল তখন শ্যামাপ্রসাদ বললেন যে ভারত যদি ভাগ হয় তাহলে তার কারণ হচ্ছে যে এই বাংলায় যেখানে 53% মুসলমান এবং 53% মুসলমান এবং 47% হিন্দু, সেখানে হিন্দুরা ভিন্নি হয়ে থাকবে না, সেখানে মুসলমানের পদানত হয়ে হিন্দুরা থাকবে না। সেখানে যে সমস্ত অংশগুলো যেমন বর্ধমান, কলকাতা, উত্তরবঙ্গের বেশ কিছু অংশ, যে সমস্ত অংশগুলো হিন্দু প্রধান সেগুলোকে আলাদা করে গোটা বাংলা থেকে আলাদা করে পশ্চিমবঙ্গ নামে একটি প্রদেশ সৃষ্টি করতে হবে এবং এই পশ্চিমবঙ্গকে ভারতের সাথে মিলিয়ে দিতে হবে, পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য হবে। আজকে যে আমরা বাঙালি হিন্দুরা, তার মধ্যে আমিও আছি, যারা শুনছেন তাদের মধ্যে বেশিরভাগই আছেন,
আজকে যে আমরা বাঙালি হিন্দুরা ভারতের নাগরিক হিসেবে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বেঁচে আছি, করুন, আমরা বাঙালি হিন্দুরা ভারতের নাগরিক হিসেবে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বেঁচে আছি, সেটা সম্ভব হয়েছিল শুধু এই পশ্চিমবঙ্গ সৃষ্টির পরে। যদি না হতো তাহলে কি হতো? তাহলে বাংলা মুসলমানের প্রধানত হয়ে যেত। অন্য নানা রকম পরিকল্পনা করা হয়েছিল, সেসব বলতে যাচ্ছি না আমি, কিন্তু মুসলমানের প্রধানত হয়ে যেত। তারপরে পশ্চিম পাকিস্তানিরা এখানে আসতো। 1950 সালে এই ভারত এই বাংলায়, মানে পূর্ব বাংলায়, তখন পাকিস্তান হয়ে গেছে, পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানি, এই পশ্চিম পাকিস্তানিরা এমন একটা হিন্দু নির্যাতন, হিন্দু বধের সূচনা করেছিল, যেটা 2 মাস ধরে চলেছিল, এবং যাতে আন্দাজ করা হয় 50,000 হিন্দু খুন হয়েছিল, অগণিত হিন্দু মহিলা ধর্ষিতা হয়েছিল, এবং কত যে মানুষ পথের ভিখারি হয়ে গেছিল তার ঠিক নেই, তারা সবাই পশ্চিমবঙ্গে চলে এসেছে। শ্যামাপ্রসাদ যদি তখন পশ্চিমবঙ্গ সৃষ্টি না করতে, তাহলে এরা কোথায় যেত? আমরা সবাই কোথায় যেতাম? যারা সাবেক পশ্চিমবঙ্গের অধিবাসী, যাদের আমরা চলিত কথায় ঘটি বলি, তারা কোথায় যেত? তাদেরও তো এই একই অবস্থা। যার যে এক অবস্থা হয়নি, সেটার জন্য পুরোপুরি সেটা শ্যামাপ্রসাদের। এই প্রসঙ্গে বলতে গেলে অনেক সময় চলে যাবে, এত সময় আমাদের হাতে নেই। সেই জন্য আমি আবার সেই শ্যামাপ্রসাদের প্রসঙ্গে ফিরে আসছি। 1947 সালে যখন দেশ স্বাধীন হলো, তখন শ্যামাপ্রসাদ হিন্দু মহাসভার নেতা। কিন্তু হিন্দু মহাসভার তো কোনো ভারতের মন্ত্রিসভায় কোনো জায়গা নেই। জায়গা দিয়ে গেছে ব্রিটিশরা কংগ্রেস। কিন্তু তার মধ্যে গান্ধীজি শ্যামাপ্রসাদের মহত্বটা বুঝেছিলেন বলে গান্ধীজি বললেন যে শ্যামাপ্রসাদকে মন্ত্রিসভায় নিতে হবে। নেহরুর আদৌ ইচ্ছে ছিল না, কিন্তু তা সত্ত্বেও গান্ধীজির কথায় শ্যামাপ্রসাদকে মন্ত্রিসভায় নিতে বাধ্য হলেন। শ্যামাপ্রসাদ ভারতের স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় সাপ্লাইজ এন্ড ইন্ডাস্ট্রি, অর্থাৎ শিল্প এবং সরবরাহ দপ্তরের মন্ত্রী হলেন, এবং কিছু অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখলেন। তার মধ্যে কতগুলো কথা আমি বলি খুব সংক্ষেপে। যে দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি যেটাকে আমরা বলি, সিন্দ্রির যে সার কারখানা, চিত্তরঞ্জন লোকোমোটিভ, চিত্তরঞ্জনের রেল ইঞ্জিন তৈরির কারখানা, এগুলোর সবই চিন্তা ভাবনা আগে হয়েছিল, কিন্তু এগুলো কাজে রূপায়ণ করলেন শ্যামাপ্রসাদ। চিন্তা ভাবনাটা আগে হয়েছিল, কিন্তু আগে হয়ে সেটা কাগজ বা কাগজের মধ্যে ফাইল বন্দি হয়ে পড়েছিল। এটা কাজে রূপায়ণ করলেন শ্যামাপ্রসাদ, এবং এইটাই শ্যামাপ্রসাদের মত। কিন্তু শ্যামাপ্রসাদ বেশি দিন থাকতে পারলেন না। তার কারণ হচ্ছে, আমি আগেই বলেছি, 1950 সালে একটা ভয়ঙ্কর হিন্দু মেয়ের যজ্ঞ হয়েছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানে, এবং সেই পূর্ব পাকিস্তানে সেই হিন্দু মেয়ের যজ্ঞ, সেই হিন্দু নির্যাতনের ফলে যে প্রায় 1 কোটি হিন্দু যে পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায় এসে গিয়েছিল, তাদের কোনো একটা পুনর্বাসনের ব্যবস্থা ভারত সরকার করে। এর আগে কিন্তু পাঞ্জাব থেকে হিন্দু এবং শিখরা পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভারতীয় পাঞ্জাব থেকে মুসলমানরা পাকিস্তানে চলে গিয়েছে। সেটা কিন্তু 1950 সালে নেহরু হতে দিলেন। 1950 সালে যে বাঙালি হিন্দুরা পূর্ব বাংলা থেকে বিতাড়িত হলেন, তার পরিবর্তে কোনো মুসলিম কিন্তু পশ্চিম বাংলা থেকে পূর্ব বাংলায় যাননি। কতিপয় গিয়েছিলেন, সামান্য কিছু যারা চাকরি বাকরি করতেন, এবং যারা গিয়েছিলেন তারাও নিজেদের সম্পত্তি এখানে বজায় রেখে গিয়েছিলেন। আর পূর্ব বাংলা থেকে যে সমস্ত হিন্দুরা ভারতে এলেন, তারা খালি নিজের পরনের কাপড়টুকু সম্বল করে আসতে পেরেছেন। অনেকের বাড়ির মেয়েরা খোয়া গেছে, সম্পত্তি তো পুরোই খোয়া গেছে, ছেলেরাও অনেকে খোয়া গেছে, সে আর বেশি বলে লাভ নেই। শ্যামাপ্রসাদ দাবি করলেন যে পাঞ্জাবে যেরকম ভাবে এদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে, সেইভাবে পুনর্বাসনের ব্যবস্থা। তো নেহরু একটা অদ্ভুত কথা বললেন,
এই যে পূর্ব পাকিস্তানে বা পূর্ব বাংলায় যে হিন্দুর উপর অত্যাচার হয়েছিল, এই হিন্দুর উপর অত্যাচারটা কিন্তু সরকারের পরিকল্পিত। সেই সময় সরকারের মাথায় ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, আর পূর্ব বাংলায় সরকার চালাতো একজন, বস্তুত সরকার চালাতো যে একটি মানুষ, তার নাম আজিজ আহমেদ। আজিজ আহমেদ ছিল পূর্ব বাংলার চিফ সেক্রেটারি। এই আজিজ আহমেদই পুরো হিন্দু নির্যাতনের পরিকল্পনা করে, এবং তার ফলে স্বাভাবিকভাবে তাকে বাধা দেবার কেউ ছিল না। কিন্তু যখন দেখা গেল যে এই হিন্দুরা চলে এসছে, তখন নেহেরু একটা মতলব ভাঙলেন যে তিনি লিয়াকত আলীর সাথে একটি চুক্তি করবেন, যার ফলে পশ্চিমবঙ্গে পূর্ব বাংলা থেকে বিতাড়িত হিন্দুরা আবার পূর্ব বাংলায় ফিরে যাবে, তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া। মানে এর চেয়ে একটা নির্বুদ্ধিতার উদাহরণ খুব কমই খুঁজে পাই। নেহেরুর নির্বুদ্ধিতার উদাহরণের কোনো অভাব নেই। চীনের তিব্বত দখলে সম্মতি দেওয়া থেকে আরম্ভ করে হিন্দি চিনি ভাই ভাই ইত্যাদি প্রচুর আছে। কিন্তু এই যে নির্বুদ্ধিতাটা, যেটা বাঙালি হিন্দুর সমূহ সর্বনাশ করেছে, এই সর্বনাশটির কিন্তু যথোচিত প্রচার হয়নি। নেহরুর বাঙালি হিন্দুর তরফ থেকে, অন্তত বাঙালি হিন্দুর তরফ থেকে, এবং আমি মনে করি ভারতের তাবৎ হিন্দুর তরফ থেকে, নেহরুর সবচেয়ে বড় নির্বুদ্ধিতা হচ্ছে এই নেহরু লিয়াকত চুক্তি, যার ফলে উনি বলেছিলেন যে লিয়াকত সরকার এই হিন্দুদের চক্রান্ত করে তাড়ালো, তাদের উপরেই দায়িত্ব দেওয়া হলো যে তারা হিন্দুদের ফেরত নেবে এবং তাদের যে আগের সম্পত্তি ছিল সেই সম্পত্তি তারা ফিরিয়ে দেবে। দেয় কখনো? পৃথিবীতে কখনো এরকম জিনিস হয়েছে? কিন্তু নেহরু বিশ্বাস করলেন কেন? লিয়াকত আলী বলেছেন, তার উপরে কোনো কথা বলতে পারে। তখন শ্যামাপ্রসাদ এই নিজের মন্ত্রীর গদি থেকে ইস্তফা দিলেন, পদত্যাগ করলেন, এবং পদত্যাগ করে উনি ঠিক করলেন যে নিজে একটা দল তৈরি করবেন। কিন্তু ওর সঙ্গে তো কোনো দল নেই, উনি হিন্দু মহাসভা ছেড়ে দিয়েছেন বেশ কিছুদিন আগে, ওর সঙ্গে কোনো মানুষ নেই। তখন এগিয়ে এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যে তখন তিনি যে প্রধান ছিলেন, সরসঞ্চালক, অর্থাৎ যাকে আমরা স্বয়ংসেবকরা পরম পূজনীয় গুরুজি গোলওয়ালকার বলি, সেই গুরুজি এসে শ্যামাপ্রসাদকে বললেন যে আমি আপনাকে সবচেয়ে আমার ভালো ভালো স্বয়ংসেবকদের দেব, আপনি একটি নতুন দল তৈরি করুন। কালক্রমে সেই নতুন দল তৈরি হলো, এবং যে সমস্ত স্বয়ংসেবকদের দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তারপরে ছিলেন দীনদয়াল উপাধ্যায়, তারপরে ছিলেন জগদীশ মাথুর। এরকম একেবারে অগ্রগণ্য কিছু স্বয়ংসেবক ছিলেন যারা পরবর্তীকালে অত্যন্ত কাজের সাক্ষ্য রেখেছিলেন। সুন্দর সিং ভান্ডারী ছিলেন, এবং এদের নিয়ে শ্যামাপ্রসাদ যে দলটি করলেন সেটার নাম হলো ভারতীয় জনসংঘ। এই ভারতীয় জনসংঘ অনেকদিন পরে, অনেকদিন ধরে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, উত্থান পতনের মধ্যে দিয়ে 1980 সালে পরিবর্তিত হলো আরেকটি দলে। নামটা সামান্য বদলে নামটা হলো ভারতীয় জনতা পার্টি। এবং এই সেই ভারতীয় জনতা পার্টি যারা আজকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারত শাসন। শ্যামাপ্রসাদ যে দলটি তৈরি করতে পেরেছিলেন, এই দলটি যে এত বছর সত্য ভেঙে যায়নি, এর একটা আদর্শগত ভিত্তি আছে, সেটা শ্যামাপ্রসাদের দূরদৃষ্টির সাথে। জয়প্রকাশ নারায়ণ জনতা পার্টি বলে একটা পার্টি তৈরি করেছিলেন 1977 সালে, সেই পার্টিটা 3 বছরের মধ্যে ভেঙে। তাহলে বুঝতেই পারতে পারে শ্যামাপ্রসাদের এই ব্যাপারে রাজনৈতিক দূরদৃষ্টি কতদূর গিয়েছিল, এটা থেকে বোঝা যায়। এরপরে শ্যামাপ্রসাদের জীবনের শেষ এবং অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি পরিণতি, তার কাশ্মীরে গিয়ে মৃত্যু। তিনি কাশ্মীরে গিয়েছিলেন যে 1953 সালে 10ই জুলাই তিনি দিল্লি থেকে একটি প্যাসেঞ্জার ট্রেনে করে কাশ্মীরে রওনা হয়েছিলেন। সেটা কিন্তু কোন রকম কাশ্মীরের সাথে কোন রকম লড়াইয়ের জন্য নয়। তিনি বস্তুত কাশ্মীরের উপত্যকায় যাচ্ছিলেনই না, তিনি যাচ্ছিলেন জম্মুতে। কারণ জম্মুতে সেই সময় ডোগরা সম্প্রদায় যে নেতা প্রেমনাথ ডোগরা,
তিনি ওকে বলেছিলেন যে কাশ্মীরিরা জম্মুর মানুষের উপর নানা রকম অত্যাচার চালাচ্ছে এবং আপনি এসে একটুখানি এদের নেতৃত্ব দিন, অন্তত একটু। প্রেমনাথ ডোগরাই নেতা ছিলেন, কিন্তু প্রেমনাথ ডোগরাকে বলেছিলেন যে প্রেমনাথ ডোগরা ওকে আমন্ত্রণ করেছিলেন এবং উনি যাচ্ছিলেন। তখন কাশ্মীরে ঢুকতে ভারতীয় নাগরিকদের একটা পারমিট থাকে। ভেবে দেখুন, ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে নেহরু চেয়েছেন, কিন্তু এদিকে পারমিটের ব্যবস্থা করে, পারমিট লাগে। সেই পারমিট দিত ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়, সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং সেই পারমিট শ্যামাপ্রসাদ নিয়ে যাননি, কারণ বলেছিলেন আমি ভারতীয় নাগরিক, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, আমি কেন পারমিট নেবো না। কিন্তু যখন শ্যামাপ্রসাদ সেই কাশ্মীরে পারমিট না নিয়ে ঢুকবার উপক্রম করছে, সেই সময় তার সেই জেলার, পাঞ্জাবের যে উত্তর মানে কাশ্মীরের সীমান্তবর্তী যে জেলা গুরদাসপুর, সেই গুরদাসপুর জেলার জেলা ম্যাজিস্ট্রেট এসে শ্যামাপ্রসাদকে বললেন যে স্যার আপনি তো পারমিট ছাড়া ঢুকছেন, আপনাকে কিন্তু গ্রেপ্তার করতে হবে। তারপরের দিন সেই সেই ম্যাজিস্ট্রেট এসে ফোন পাল্টে বললেন না স্যার, আমি সরকার থেকে আদেশ পেয়েছি যে কোন রকম দেওয়া হবে না, আপনাকে কাশ্মীরে ঢুকবার সমস্ত ব্যবস্থা করে দেবেন বলে গাড়ি টাড়ি পর্যন্ত ব্যবস্থা করে। গাড়ি ড্রাইভার বলছিল আমার তো জম্মু যাওয়ার পারমিট নেই। ওই সেই ম্যাজিস্ট্রেট বললেন তোমার পারমিটের চিন্তা করতে হবে না, আমি তো ম্যাজিস্ট্রেট, আমি বলছি তুমি চলে যাও, তোমার পেছন পেছন পারমিট যাও। এইরকম করে শ্যামাপ্রসাদকে ওরা কাশ্মীরে ঢুকিয়ে দিল এবং ঢুকিয়ে দেবার সঙ্গে সঙ্গে কাশ্মীরে শ্যামাপ্রসাদ গ্রেপ্তার। এই যে একটা চক্রান্ত, এই চক্রান্ত নিঃসন্দেহে শেখ আবদুল্লাহ এবং জওয়াহরলাল নেহরু মিলে করেছিল। চক্রান্তটা কি? চক্রান্ত হচ্ছে যে শ্যামাপ্রসাদকে ভুল বুঝিয়ে কাশ্মীরে ঢুকে দেয়। কারণ তখন কাশ্মীরে কোন রকম সুপ্রিম কোর্টের জুরিসডিকশন ছিল না। কাশ্মীর সুপ্রিম কোর্টের, ভারতীয় সুপ্রিম কোর্টের আওতার বাইরে ছিল। কাশ্মীরে যে হাইকোর্ট ছিল একমাত্র তাদেরই অধিকার ছিল, তাদেরই জুরিসডিকশন ছিল কাশ্মীরের ওপর। অতএব শ্যামাপ্রসাদ কাশ্মীরে ঢুকলেন এবং ঢুকে বিপদে পড়লেন, তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে শেখ আবদুল্লাহ একটি কারাগারে রাখলেন। সেই কারাগারে তার অসম্ভব সরাসরি নির্যাতন না হলেও শ্যামাপ্রসাদের শরীরে নানা রকম কষ্ট ছিল, নানা রকম অসুখ ছিল। সে অসুখের কোনো পরিচর্যা হলো না, তাকে হাঁটতে পর্যন্ত দেওয়া হতো। ডাক্তার বলেছিলেন যে আপনাকে নিয়মিত হাঁটতে হবে, তাকে হাঁটতে পর্যন্ত দেওয়া হতো না। এবং এর ফলে শ্যামাপ্রসাদ অসুস্থ হলেন। অসুস্থ হয়ে যখন অসুস্থ হলেন তখন তাকে একটা ট্যাক্সি চড়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া, ওকে রেখে দেওয়া হয়েছিল একটি কুটিরে। সেই কুটিরটি শ্রীনগর শহর থেকে বহু দূরে। সেখানে না আছে টেলিফোন, না আছে রেডিও। শ্যামাপ্রসাদ খবরে কাগজ পাচ্ছেন না। শ্যামাপ্রসাদের মতন মানুষ যদি এরকম একটা জায়গায় আটকে থাকে তাহলে তার মানসিক অবস্থা কিরকম হয় ভাবতেই পারেন। কিন্তু এইভাবে শ্যামাপ্রসাদকে নিয়ে যাওয়া হলো এবং সেই অবস্থায় প্রচন্ড কষ্টের মধ্যে শ্যামাপ্রসাদ প্রাণ ত্যাগ করলেন। এরপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, এর মধ্যে আমি অনেক জিনিস বাদ দিয়ে গেছি, কারণ সেগুলো আজকে সীমিত সময়ের মধ্যে বলা সম্ভব। কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে শ্যামাপ্রসাদের মাপের একজন নেতা আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, নিজের দলের মানুষ সকলের চোখের আড়ালে প্রাণ ত্যাগ, যা প্রাণ ত্যাগ করলেন একটি জেলে। এটা তো সাবজেল বলে বলা হতো, যে কুটিরটি ছিল এটি একটি সাবজেল বলে বলা। তিনি প্রাণ ত্যাগ করলেন এরকম একটি জেলে। এইরকম জেলে বন্দি দশায় তিনি যে প্রাণ ত্যাগ করলেন সেটার একটা তদন্ত হওয়া উচিত ছিল না? একটা বিচার বিভাগে তদন্ত হওয়া উচিত ছিল না? নেতাজির অদৃশ্য হওয়ার ব্যাপারে 5টা তদন্ত হয়েছে, 5টা তদন্ত। একটা ব্রিটিশরা করেছে, একটা জাপানিরা করেছে, আর 3টে তদন্ত ভারত থেকে হয়েছে। ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, রাজীব গান্ধী 3জন সাধারণ মানুষের চোখের সামনে মারা গেছে। তা সত্ত্বেও তাদের হত্যা নিয়ে তদন্ত হয়েছে। আর শ্যামাপ্রসাদ মারা গেলেন এইরকম একটা বন্ধুহীন
অবস্থায়, বন্যহীন পরিজনহীন অবস্থায়, তার জন্য একটা তদন্ত হলো না। এইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সন্দেহের কারণ। যে সন্দেহ থেকে আমরা মোটামুটি ভাবে এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে শ্যামাপ্রসাদের মৃত্যুটা স্বাভাবিক নয়, এর পেছনে নেহেরু এবং শেখ আবদুল্লাহর ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্রের একটা প্রমাণ তো পাওয়া যাচ্ছেই, যে তাকে নানা রকম ফন্দি বিক্রি করে কাশ্মীরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যাতে তিনি সুপ্রিম কোর্টের সাহায্য না পান। তারপর এটা দ্বিতীয় জিনিসটা দেখা গেল, এবং এইভাবে এই মহান মানুষটি প্রাণত্যাগ করলেন। তার মরদেহ কলকাতায় নিয়ে আসা আজকে বললে বিশ্বাস করতে কঠিন মনে হবে, কিন্তু যেদিন শ্যামাপ্রসাদের মরদেহ কলকাতায় এলো, মাঝরাত্রে এসছিল, সেই মরদেহ দমদম এয়ারপোর্ট থেকে ভবানীপুরে তার বাড়িতে আনতে 8 ঘন্টা 45 মিনিটের বেশি সময় লাগা উচিত। 7 ঘন্টা সময় লেগেছিল। 7 ঘন্টা সময় লেগেছিল, কারণ পুরো রাস্তায় মানুষ দাঁড়িয়েছে এবং হাপুস নয়নে কাঁদছে। ওর বাড়ির সামনে তখন ট্রাম লাইন ছিল, সে ট্রাম লাইনের উপর শুয়ে শুয়ে মানুষ কাঁদছে। এবং তার পরের দিন যে তার শবযাত্রা বেরোয়, যে তার বাড়ি থেকে কেওড়াতলা শ্মশানে যায়, সেই শবযাত্রার ছবি আমি দেখেছি। কালীঘাট, যারা কলকাতার ভূগোলের সাথে পরিচিত তারা বুঝতে পারবেন, কালীঘাট পোস্ট অফিস থেকে বিজলি সিনেমা ছাড়িয়ে শবযাত্রার ভিড় চলে গেছে। অসাধারণ। সেই শ্যামাপ্রসাদকে বাঙালি ভুলে গেল কি করে? ষড়যন্ত্রটা কি? শ্যামাপ্রসাদ মারা গেলেন এবং তার মরদেহকে দাহ করা হলো 1953 সালের জুন মাসে। তার পরের মাসে, জুলাই মাসে, কলকাতায় ট্রামের ভাড়া 1 পয়সা বাড়াবার প্রতিবাদে কমিউনিস্ট পার্টি 13টা ট্রাম পুড়িয়েছে। কমিউনিস্ট পার্টি 13টা ট্রাম পুড়িয়ে, এবং এই যখন ট্রাম গুলো পোড়ানো হয় তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধান রায় কলকাতায় ছিলেন না, তিনি চোখের অপারেশন করাতে বিদেশ গিয়েছেন। সেই সময় প্রফুল্লচন্দ্র সেন ছিলেন, যিনি অত্যন্ত অদক্ষ ছিলেন, এবং তিনি এই পরিস্থিতি সামলাতে পারলেন না। ফলে একেবারে সমস্ত সব রকম হাতের বাইরে ব্যাপারটা চলে গেল, এবং ধীরে ধীরে তার ফলে এই শ্যামাপ্রসাদের মৃত্যুর ব্যাপারটা মানুষের মন থেকে হারিয়ে গেল। একজন বিখ্যাত ঐতিহাসিক প্রশান্ত চট্টোপাধ্যায়, বর্তমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রধান অধ্যাপক ছিলেন, তিনি বলেছেন যে এইভাবে কমিউনিস্টরা শ্যামাপ্রসাদকে ট্রাম চাপা দিয়ে দিয়েছে। কিন্তু সত্যকে কখনো ট্রাম চাপা দেওয়া যায় না। সেই জন্য এই 67 বছর পরে, আমরা শ্যামাপ্রসাদকে নিয়ে চর্চা করি। এই 67 বছর পরে এত লোক শ্যামাপ্রসাদের বিরুদ্ধে কুৎসা করছে। এবার আমি কুৎসার প্রসঙ্গে আসি, তারপরে আমি শেষ করব। গত 18 জুন একটি কলকাতার দৈনিক পত্রিকায়, আগে বলা হতো বহুল প্রচারিত, এখন সেই প্রচার তো ক্রমাগত কমে যাচ্ছে, সেই পত্রিকায় একটি চিঠি প্রকাশিত হলো। সেই চিঠিটি নোংরা কুৎসায় ভর্তি, এবং তার মধ্যে বলা হয়েছিল যে শ্যামাপ্রসাদ নাকি প্রথমে কংগ্রেসই ছিলেন, তারপরে মুসলিম লীগ ছিলেন, তারপরে হিন্দু মহাসভা ছিলেন, তারপরে করে করে জনসংঘ হয়েছিল। অতএব শ্যামাপ্রসাদ অস্থির চিত্ত মানুষ ছিল। একেবারে কাঁচা মিথ্যে কথা যায়। শ্যামাপ্রসাদ যখন কংগ্রেসের টিকিট নিয়ে 1928 সালে বাংলার আইনসভায় গিয়েছিলেন, তখন একটা শাসন ব্যবস্থা ছিল যাকে বলা হতো ডায়ার্কি বা দ্বৈত শাসন। এবং তখন শ্যামাপ্রসাদ যে ধরনের একটা সদস্য পদ নিয়ে গিয়েছিলেন, তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তিনি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন কংগ্রেসের টিকিটে। তারপরে কংগ্রেস বললো যে না, আমরা কাউন্সিলে যাব না, আমরা আইনসভায় কোনো অংশ নেব না, যতক্ষণ না ব্রিটিশ সরকার বলছে যে তারা আমাদের স্বরাজ দিয়ে দেবে। ব্রিটিশ সরকার রাজি হলো না, সবাই পদত্যাগ করবে। কিন্তু শ্যামাপ্রসাদ বললেন যে আমি এই পদত্যাগে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে সুযোগটা পাওয়া যাচ্ছে, সেই সুযোগটা নিতে হবে, নিয়ে সেটা সদ্ব্যবহার করে আমাদের আরো ক্ষমতা টেনে নিতে হবে।
অতএব শ্যামাপ্রসাদ নির্দল সদস্য হিসেবে তারপর দাঁড়ালেন এবং জিতলেন, এবং শ্যামাপ্রসাদ তারপরে 1930 বা 39 সাল পর্যন্ত নির্দল ছিলেন। তারপরে তো হিন্দু মহাসভায় যোগ দেন। তিনি মুসলিম লীগের ধারে কাছেই কখনো যান, উল্টে মুসলিম লীগ থেকে, মুসলিম লীগের খপ্পর থেকে ফজলুল হককে টেনে বার করলেন, যেরকম আমি খানিকক্ষণ আগে বলেছি। এইটাকে এই কমিউনিস্টরা এবং আরো কিছু কুচক্রীরা, যারা তাকে কুৎসা করতে একেবারে কোমর বেঁধে নেমেছে, এই কুচক্রীরা বলবার চেষ্টা করছে তিনি নাকি মুসলিম লীগের খপ্পরে গিয়েছেন। মুসলিম লীগের খপ্পর থেকে টেনে বার করলেন ফজলুল হককে, না তিনি মুসলিম লীগের খপ্পরে গিয়েছেন। তারপরে শ্যামাপ্রসাদ নাকি বাংলা ভাগ করেছিলেন। 100 বার শ্যামাপ্রসাদ বাংলা ভাগ করেছিলেন, একদম ঠিক কাজ করেছে। বাংলা ভাগ 1905 সালে যেটা হয়েছিল আর 1947 সালে যেটা হয়েছিল, এ দুটোতে আকাশ পাতাল তফাৎ। 1905 সালে বাংলা ভাগ জোর করে ব্রিটিশ সরকার করিয়ে দিল, আর 1947 সালে আমরা বাঙালি হিন্দুরা চেয়েছিলাম বাংলা ভাগ হোক, যাতে আমাদের জিম্মি হয়ে না থাকতে হয়, যাতে আমাদের মুসলিমদের প্রধানত না হয়ে থাকতে হয়। শুধু তাই নয়, একটা জিনিস মনে রাখতে হবে, বাংলা যদি পুরোপুরি পাকিস্তানে চলে যেত তাহলে হিন্দু প্রধান আসাম প্রদেশও বিচ্ছিন্ন হয়ে যেত। আসামে তো যাওয়ার উপায় ছিল না। বর্তমানে আসামে যাওয়া যায়, তার কারণ জলপাইগুড়ি, কুচবিহার এবং দার্জিলিং জেলা আমাদের কাছে আছে। এই জেলা দিয়ে যে রাস্তা আছে তাই দিয়ে আসামে যাওয়া যায়। কিন্তু আসাম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলে কোনো ক্রমেই যাওয়া যেত না, পাকিস্তান মাঝখানে এসেই যেত। এই জিনিসটা যে শ্যামাপ্রসাদ বিফল করে দিয়েছিলেন, চিন্নার যত রকম কুচক্রী মতলব যে শ্যামাপ্রসাদ না করে দিয়েছিলেন, এই জন্য শ্যামাপ্রসাদের সাধুবাদ প্রাপ্য। উল্টে তার এই কুৎসাকারীরা উল্টে বলছে না না না, শ্যামাপ্রসাদ বাংলা ভাগ করছে। আসলে এই কুৎসাকারীরা কি করছে, এরা মুসলিম লীগের কথা বলছেন। কারণ আজ পর্যন্ত মুসলিম লীগ এবং সেই মুসলিম লীগের ধ্বজাধারীরা তারা দাঁত কিড়মিড় করে যে এই একটা লোকের জন্য আমরা কলকাতা পেলাম না। একটা কথা বলি, খুব পছন্দ সকলের নাও হতে পারে, শেখ মুজিবুর রহমানকে আমরা সবাই ভক্তি করি বঙ্গবন্ধু বলে। শেখ মুজিবুর রহমানের যে অসমাপ্ত আত্মজীবনী আছে, তাতে তিনি বিলাপ করেছেন যে কেন আমরা কলকাতা পাবো না, কেন ভাগীরথীর আমরা মানে কারা। তখন উনি মুসলিম লীগে ছিলেন। আমি একদম শেখ মুজিবুর রহমানকে উদ্ধৃত করে বলছি যে উনি বলেছিলেন যে হ্যাঁ, বর্ধমান বিভাগ না পশ্চিমবঙ্গ নিয়ে গেল, কিন্তু কলকাতা কেন আমরা পাবো না, কেন আমরা ভাগীরথীর পশ্চিম তীর পাবো না। কিন্তু পাননি। কেন পাননি? শ্যামাপ্রসাদের চেষ্টায় পান, এবং পাননি বলে আজকে কলকাতা শহরে আমরা ভারতীয় নাগরিক হিসেবে, বাঙালি হিন্দু হিসেবে মুখ ফুলিয়ে ঘুরে বেড়াতে পারি, এবং সেই মুসলিম লীগের ধ্বজাধারীরা, মুসলিম লীগের সমর্থকরা দাঁত কিড়মিড় করেন। দাঁত কিড়মিড় করা ছাড়া তাদের আর কোনো গত্যন্তর নেই, কিছু করবেন। আরো কতগুলো কুৎসা করেছিলেন, সেটার আমি একটা দুটো করে বলছি। যে মুসলিম বিরোধী, শ্যামাপ্রসাদ যে মুসলিম বিরোধী ছিলেন না তার দুটো উদাহরণ আমি আগেই দিয়েছি। যে হাসান সাহেব সুরাওয়ার্দীকে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার অধ্যাপক হিসেবে নিযুক্ত করা, সেটা পুরোপুরি শ্যামাপ্রসাদের চেষ্টায় হয়েছিল, এবং তার দাদাও এর বিরোধ করেছিলেন, তা সত্ত্বেও উনি সেটা করতে পেরেছিলেন। আরো একটি কথা, সেই ওই কুৎসার পূর্ণ চিঠির মধ্যে ছিল, আশ্চর্যের বিষয় হচ্ছে কুৎসাপূর্ণ চিঠির উত্তরে আমি একটা চিঠি লিখি, সেই দিনই লিখেছি, এবং সেই দৈনিকের কর্তৃপক্ষ সেই চিঠিটিকে কাটছাট করে এমন করেছেন যে তার থেকে আসল প্রতিবাদের ঝাঁঝটাই বেরিয়ে গেছে, প্রতিবাদের আসল ঝাঁঝটাই বেরিয়ে গেছে। ওই উৎসাপূর্ণ চিঠিতে লেখা ছিল চরিত্রের যে মহত্ব, স্বচ্ছতা, দৃঢ়চিত্ততা এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা থাকা দরকার, সবগুলিরই অভাব ছিল শ্যামাপ্রসাদের মধ্যে। এর উত্তরে আমি লিখেছিলাম খুব নোংরা ধরনের অসত্য। কেন নোংরা ধরনের অসত্য? শ্যামাপ্রসাদ যেসব কাজ করেছিলেন জীবনে, তার মধ্যে অন্যতম হচ্ছে কাজী নজরুল ইসলামকে আশ্রয় দেওয়া। কাজী নজরুল ইসলাম 1942 সালে প্রচন্ড বিপদের মধ্যে ছিলেন, আর্থিক বিপদ এবং শারীরিক বিপদ। সেই সময় উনি কাবুলিওয়ালার কাছে অনেক ধার করেছিলেন, এবং ধার করে সেই কাবুলিওয়ালারা বাড়িতে এসে হামলা করেন। তখন উনি একটা ছায়াচিত্রে, একটা সিনেমায় সঙ্গীত পরিচালনার কাজ পান।
যে সঙ্গীত পরিচালনা যখন উনি করতে যাচ্ছেন তখন ফজলুল হক সাহেব নাকি ওকে বলেছিলেন যে আমি নবযুগ বলে নতুন পত্রিকা বার করেছি, তুমি তার সম্পাদক হবে, তোমার ধার পান আমি মিটিয়ে দেবো, ওসব নিয়ে মাথা কামাবার দরকার নেই। তুমি নিও না, সিনেমার কাজ কিও না। কাজী নজরুল ইসলাম সরল মানুষ ছিলেন, সরল বিশ্বাসে তিনি এত বড় মানুষ ফজলুল হক বলছেন ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে তারপরে যে নবযুগ পত্রিকা আরম্ভ হলো, কাজী নজরুল ইসলামের তার কি ভূমিকা ছিল আমি জানি না, কিন্তু টাকাটা পাওয়া যায় না। কাবুলিওয়ালা বাড়িতে এসে তাকাদা করছে, তো উনি ফজলুল হক সাহেবের কাছে গিয়ে বললেন সেই টাকাটা দিলেন না হচ্ছে। ফজলুল হক সাহেব বললেন খুব টাকাটা। কাজী নজরুল ইসলাম অত্যন্ত অভিমানী মানুষ ছিলেন, উনি আর কিছু বলেননি ফজলুল হক। উনি একেবারে বিফল মনোরথ হয়ে ফিরে এলেন। শ্যামাপ্রসাদের কানে ব্যাপারটা গেল। শ্যামাপ্রসাদ বললেন যে আপনি আসুন, আপনার ধারটা তো আমি আগে শোধ করে, ধার শোধ করে শরীরের এমন অবস্থা, আপনি কলকাতায় থাকবেন না, মধুপুরে আমাদের বাড়ি আছে, সেই মধুপুরের বাড়িতে গিয়ে আপনি থাকুন। সেই মধুপুরের বাড়িতে উনি থাকার ব্যবস্থা করে দিলেন। কাজী নজরুল ইসলাম শ্যামাপ্রসাদের বাড়িতে 2 মাস থাকলেন এবং থেকে ভালো হলেন। সেই সময় এই সমস্ত অবস্থায় মানুষের জন্য চেঞ্জে যাওয়া একটা জিনিস বলা হতো। চেঞ্জে গেলে হাওয়া বদল হলে শরীর ভালো হয়ে যায়, সেরকম উনি বিশ্রাম পেলেন, ওর শরীর ভালো হলো, ওর স্ত্রী প্রমীলা দেবীর শরীর ভালো হলো, এবং কাজী নজরুল ইসলাম নিজের কৃতজ্ঞতা জানি শ্যামাপ্রসাদকে যে চিঠি লিখেছিলেন সেটি মর্মস্পর্শী। সেই চিঠির একটি নকল আমি এই তথাকথিত দৈনিক পত্রিকাকে, বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় পাঠিয়ে দিলাম। অবশ্যই ছাপেন, জানতাম ছাপবেন, কিন্তু অবশ্যই ছাপেন। অতএব এই ধরনের নানা রকম কুৎসা যে করা হয়েছে, এই কুৎসার থেকে একটা জিনিস অন্তত প্রমাণ হয় যে শ্যামাপ্রসাদ কত বড় মানুষ, যার জন্য এই 63 বছর বাদেও মানুষ তার কুৎসা করে। আরেকটা জিনিস, উনি নাকি নেতাজি সুভাষচন্দ্রের কে বিরোধিতা করছেন। নেতাজি সুভাষচন্দ্রের বিরোধিতা তো মহাত্মা গান্ধীও করেছিলেন, আম্বেদকারও করেছিলেন। নেতাজি বিরোধিতা করা তো কোনো কোনো জাতীয়তা বিরোধী কাজ নয়। মানুষের মতের অমিল হতেই পারে, কিন্তু নেতাজিকে শ্যামাপ্রসাদ আগাগোড়া মনে করে এসছেন একজন অসাধারণ দেশপ্রেমিক বলে, অসাধারণ একজন দেশপ্রেমিক বলে, এবং এর সপক্ষে ওর একাধিক উদ্ধৃতি আছে। কিন্তু নেতাজি যে বলতেন যে আমার শত্রুর শত্রু হচ্ছে আমার বন্ধু, আমার শত্রু হচ্ছে ব্রিটিশ, ব্রিটিশের শত্রু হচ্ছে জাপানি, অতএব জাপানি আমার বন্ধু, এটাতে শ্যামাপ্রসাদ বিশ্বাস করতেন না। এবং উনি বলতেন যে আমরা একটি বিদেশি শক্তির তবে আছি, সেই বিদেশি শক্তি চলে যাবে, ব্রিটিশের গিয়ে আমরা জাপানের পরাধীন হবো, এই জিনিসটা আমি মেনে নিতে পারছি না। আমরা উই ডোন্ট ওয়ান্ট এ চেঞ্জ ইন মাস্টার্স, এই কথাটা বলেছিলেন। এবং জাপান সে সময় দ্বিতীয় মহাযুদ্ধের সময় চীনে, ফিলিপিন্সে সেই পরাধীন মানুষদের উপর যে কি প্রচন্ড অত্যাচার করেছিল সেটা একটা অন্য ইতিহাস, তার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু সেসবের কোনো উল্লেখ শ্যামাপ্রসাদ করেননি, খালি বলেছিলেন উই ডোন্ট ওয়ান্ট এ চেঞ্জ ইন মাস্টার্স, আমরা কোন রকম এরকম চাই না, কোনো পরিবর্তন চাই না। সেই জন্য শ্যামাপ্রসাদ বিশ্বাস করত যে নিয়মতান্ত্রিক উপায়, অর্থাৎ আইনসভা হোক বা যে কোনো সভা হোক, সেখানে অংশ নিয়ে তর্ক বিতর্কের মাধ্যমে ক্ষমতা দখল করতে হবে। এটা যে কোনো সভ্য দেশে এটা করে। আমাদের পশ্চিমবাংলায় আমরা দেখে আসছি এটা উপায় নয়, আমাদের উপায় হচ্ছে ধর্মঘট করতে হবে, জীবন স্তব্ধ করে দিতে হবে। এই জিনিসের শ্যামাপ্রসাদ বিশ্বাস করতেন না। নেতাজির বিরোধিতা 1942 সালে জওহরলাল নেহরু বলেছিলেন, সেটা সবাই চেপে যায়। সেটাই যে কমিউনিস্টরা, মুসলিম লীগের ধ্বজাধারীরা, তারা সবাই চেপে যায়, চেপে শুধু বলে না শ্যামাপ্রসাদ নেতাজির বিরোধিতা, পদ্ধতিগত ভাবে বিরোধিতা করেছিলেন, দেশপ্রেমগত ভাবে কখনো বিরোধিতা করেন। কিন্তু নেহরু তো বলেছিলেন যে উনি খোলা তলোয়ার নিয়ে নেতাজির বিরুদ্ধে লড়বেন। যাই হোক, আমি আর একটা জিনিস, মানে মিথ্যে কতদূর যেতে পারি, ওই কুৎসা পূর্ণ চিঠি দুটি ছিল,
50 চিঠির মধ্যে একটাই ছিল যে হুগলির জিরাটি, জিরাট হচ্ছে ওদের পৈতৃক ভদ্রাসন কি মানে গ্রাম, নিজের সব গ্রাম যেটাকে বলা হয়, সেই হুগলির জিরাটে নাকি উনি একটা প্রাসাদ বানিয়েছেন। বস্তুত জিরাটে উনি কিছুই করেন। জিরাটে ওর ছোট ভাই বামা প্রসাদ একটি ছোট বাড়ি বানিয়েছিলেন। সে বাড়িটাতে শ্যামাপ্রসাদের কোনো সত্য ছিল না। সে বাড়িটায় আমি গেছি, সেখানে বামা প্রসাদের ছেলে জনতোষ সেখানে থাকেন, এবং সে বাড়িটাকে কোনো প্রাসাদ বলা একটা কোনো কল্পনাতেও আসতে পারেন। কিন্তু একজন কমিউনিস্ট চিত্রকর, তার নাম চিত্তপ্রসাদ, সেই চিত্তপ্রসাদ একটা ছবি আঁকলেন, এবং ছবি এঁকে তার নিচে যেটা নিউ এজ বলে কমিউনিস্ট পার্টির পত্রিকায় ছাপা হলো, এবং তাতে লেখা হলো এখানে নাকি টাকা পোঁতা আছে। টাকা পোঁতা আছে তো এসে দেখিয়ে যা কোথায় টাকা পোঁতা আছে। সেসব কিছু মিথ্যার মেশাতি করতে করতে এরা এত দূর চলে যায় যে হাস্যকর। এই কতগুলো কথাই আমি আপনাদের সামনে রাখতে চেয়েছিলাম। আজকে সময় অনেক নিয়ে নিয়েছি, এবং আমি সাধনদার কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে ইচ্ছে মতন সময় দিয়েছেন। এইবার আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই মহাপুরুষকে স্মরণ করে, এবং এই মহাপুরুষের স্মরণে যে আমি কিছু বলতে পেরেছি সেটার জন্য আবার কৃতজ্ঞতা জানি। আমি আজকে বিদায় নিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। অনেক অনেক ধন্যবাদ তথাগত তাকে আমাদের উত্তরবঙ্গ প্রান্তের তরফ থেকে। আপনার এই ঐতিহাসিক তথ্য নির্ভর ভাষণ কুৎসাকারীদের ভাষণে কুৎসাকারীদের জ্ঞান চক্ষু খুলবে কিনা জানি না, তবে জবাব তারা নিশ্চিতভাবে পেয়েছে। তবে আমরা জাতীয়তাবাদী মানুষ প্রচুর সমৃদ্ধ হলাম, যা আগামী দিনে আগামী প্রজন্মকে এবং আগামী দিনে অনেক মানুষকে পথ দেখাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি ভালো থাকুন, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আপনার গবেষণা ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধ করবে, এবং আপনি আপনার পড়াশোনা গবেষণা চালিয়ে যান, এটা আমরা ঈশ্বরের কাছে কামনা করছি। আরেকবার আপনাকে নমস্কার, ধন্যবাদ সবাই।